আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুরে খোদা। আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার গোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 12তম ভিডিও। 11তম ভিডিওতে আলোচনা করা হয়েছিল দুইটা পয়েন্ট। প্রথম বলা হয়েছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের যেসব কারণ হতাশা ডেকে নিয়ে আসে তার টপ 10 লিস্ট। 2 নাম্বার ছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের কমপ্লিকেশন বা জটিলতা। আজকের ভিডিওর আলোচ্য বিষয় দুটো হেডলাইনে বলবো। প্রথম, তোতলানো কি, তার প্রকার, পার্থক্য এবং প্রেক্ষাপট সমূহ। 2 নম্বর পয়েন্টে বলবো তোতলানো তথা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে ওভারকাম করতে আমার নিজস্ব স্টোরি বা জার্নি। প্রথমেই আসি প্রথম পয়েন্টে, তোতলানো কি। তোতলানো কি এক কথায় আমরা বাহ্যিকভাবে মোটামুটি সবাই বুঝি বা জানি, সেটাই আসল কথা। এটাকে ইংরেজিতে বলে স্ট্যামারিং বা স্টাটারিং, হোয়ার স্পিচ ইজ স্লার্ড, অর্থাৎ কথা বলতে আটকে যাওয়া, বাধাগ্রস্ত হওয়া বা টেনে কথা বলা, অথবা একই শব্দ বারবার করে বলা, যেখানে কখনো কখনো এক নিঃশ্বাসে দ্রুত কথা শেষ করে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এটার প্রকার, তোতলানো মূলত 3 প্রকার। প্রথম হচ্ছে ডেভেলপমেন্টাল, 2 নাম্বার নিউরোজেনিক বা অর্গানিক, 3 নাম্বার হচ্ছে সাইকোজেনিক। এখন আসি পার্থক্যতে। একজন ডক্টর হিসেবে আমি ডেভেলপমেন্টাল স্ট্যামারিং, নিউরোজেনিক স্ট্যামারিং সম্পর্কে খুব ভালো ধারণা রাখি, কিন্তু আমার সম্পূর্ণ মনোযোগ, আমার সম্পূর্ণ দক্ষতা, আমার পুরো আগ্রহের বিষয় বা আমার ভিডিও বা আমার চ্যানেলের আমার টোটাল বক্তব্যের মূল জায়গাটাই হচ্ছে সাইকোজেনিক স্ট্যামারিং। এখানে একটা কথা একদম ক্লিয়ার করে বলে রাখি যে ডেভেলপমেন্টাল স্ট্যামারিং এবং নিউরোজেনিক স্ট্যামারিং এই দুইটা সারানোর জন্য বা চিকিৎসা দেওয়ার জন্য 2 রকম লোক লাগবে। প্রথম, নিউরোলজিস্ট বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় নম্বরে সাইকোজেনিক স্ট্যামারিং, যেইটা সারাবে কারা, তারা হলেন সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আমি কিন্তু এসবের কিছুই না, কিন্তু আমি এসবের সিম্পলি মাস্টার। দিস ইজ ফ্যাক্ট, নো ডাউট, নো ডাউট অ্যান্ড নো ডাউট। আমি এভাবে বললাম আসলে অহংকারের জন্য নয়। আমি এটা বলার উদ্দেশ্য, যারা চরমভাবে হতাশাগ্রস্ত, যারা দুর্বিষহ জীবন পার করছেন, যারা আত্মহত্যার দ্বার প্রান্তে অথবা অবিশ্বাস্য রকমের বুলিংয়ের শিকার, সেই তোতলানো হতাশাগ্রস্ত ব্যক্তিদের সামনে এই পর্যন্ত একমাত্র আশার প্রদীপ জ্বালানোর জন্য আমার এইভাবে বলা, যাতে তারা আত্মবিশ্বাস ফিরে পান, যাতে তারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমাকে ট্রেস করে আমার পর্যন্ত আসতে পারে। কারণ তারা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর সারা জীবন স্পিচ থেরাপিস্ট থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই তারা যায় না। কাজেই আমাকে এইভাবে বলতেই হবে যে আই এম দ্য কি পার্সন। এবার আসি প্রেক্ষাপট। সাইকোজেনিক স্ট্যামারিং বোঝা ভীষণ সহজ। এখানকার কোর পয়েন্ট আসবে, ব্যক্তি বলবে আমি যখন একা একা কথা বলি তখন টোটালি সাবলীল থাকি, কিন্তু যখন আমি লোক সমাজে, পরীক্ষা বা চাকরির ভাইবা বোর্ডে, কর্তৃপক্ষের কাছে অথবা অপোজিট সেক্সের সুন্দরী বা সুন্দর নারীর সামনে অথবা রেগে যাই, তখন ভয়াবহ সমস্যায় পড়ে যাই। আসলে সাইকোজেনিক স্ট্যামারিং মূলত ঘটে দুশ্চিন্তা বা ভয়কে কেন্দ্র করে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে স্ট্যামারিংকে এককভাবে কোনো ডিসঅর্ডার বা ডিজিজ বললে কোনো কুল কিনারা করতে পারা সম্ভব না, বরং তোতলানো হওয়া এখানে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা শারীরিক প্রকাশ অথবা আচরণগত প্রকাশ,
যেখানে ব্যক্তির আরও অন্যান্য মানসিক ও শারীরিক প্রকাশ থাকবে এবং জটিলতা থাকবে। আমি আমার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিডিওর শুরুতে সেসব সম্বন্ধে আলোচনা করেছি, আপনারা দয়া করে সেদিকের ভিডিওগুলো দেখে নেবেন। যারা তোতলানোতে আক্রান্ত তারা আসলে তাদের সামাজিক, একাডেমিক, পেশাগত জীবন কোথাও সাবলীল নন। তারা চারদিকে শুধু সমস্যা দেখতে পান। ছোট ছোট একটা কাজ তাদের কাছে বড় পাহাড়ের মতো মনে হয়। কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে, এইটা তার কাছে বিশাল একটা বাধা মনে হয়। অথচ যারা পারেন তাদের কাছে ভেরি সিম্পল। আসলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা জীবনে সুখী নন, তারা ভীষণ অসুখী মানুষ। তারা আসলে এই জীবন চান না, আবার মরেও যেতে পারেন না। সেই ছোট্টবেলা থেকে তারা এতটা উপহাস, এতটা বুলিংয়ের শিকার হন। আচ্ছা, আপনারাই বলুন, একটা মানুষ এত উপহাসের শিকার হলে তার ব্যক্তিগত জীবন বা দেশের জন্য বা পরিবারের জন্য কি করতে পারেন? কিছুই করতে পারেন না। তিনি আসলে মনের দিক থেকে সম্পূর্ণ পরাজিত, সম্পূর্ণ সারেন্ডার্ড, সম্পূর্ণ শৃঙ্খলিত। সেই মানুষটাকে ভেতরের দিক থেকে মৃত বললে একটু ভুল হবে না, সে বাহ্যিকভাবে বেঁচে থাকে মাত্র। আচ্ছা, সমস্যার কথা না বলি, কারণ আমরা সমস্যার কথা শুনতে পছন্দ করি না, আমরা সমাধানের কথা শুনতে চাই। কিন্তু একটা বিষয় হলো, এখান থেকে ওভারকাম করা নট সিম্পল, নট সো ইজি। সিম্পল কথা সিম্পলভাবেই আসবে, সিম্পলভাবেই চলে যাবে। সমাধান করতে হলে একটু সময় দিতে হবে। আসলে এখানে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য যে ট্রিটমেন্ট, সেই একই ট্রিটমেন্ট প্রযোজ্য হবে। কারণ এই সাইকোজেনিক স্ট্যামারিং মূলত সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারেরই পার্ট। তাহলে ট্রিটমেন্ট ভিন্ন হওয়ার কোনো কারণ নাই। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হলেই সবার তোতলানো হবে তা ঠিক নয়, কারণ সব সিমটম একটা রোগের সব একই মানুষের মধ্যে থাকবে, ব্যাপারটা তেমন নয়। আমি যখন চিকিৎসা নিয়ে কথা বলবো আরো সামনের ভিডিওতে, তখন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার দিকে দেখতে থাকুন। এইবার দ্বিতীয় অংশতে বলবো সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আমি ব্যক্তিগত জীবনে কিভাবে বের হয়ে এসেছি, আমার সেই স্টোরি ছোট করে বলবো বা জার্নি। দেখুন, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী অজানা এক বিষয় ছিল। গোটা পৃথিবী অন্ধকারে ছিল। এমনকি সাইকোজেনিক স্ট্যামারিং, যেটা তার একটা পার্ট, এখনো অন্ধকারেই রয়ে গেছে। রিসার্চের মাধ্যমে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বই পুস্তকে আসার পর এইটার চিকিৎসা নিয়েছিল ধোঁয়াশা। সর্বশেষ মূলধারার চিকিৎসায় যাদের অবদান, তাদের অনুধাবন এবং সাবলীল দক্ষতা এখনো অতি সামান্য। আমি আমার পুরো ৪৫ বছরের জীবনে তোতলানো তথা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে জর্জরিত ছিলাম, যার জন্য আমার শৈশবের কোনো সুখের অথবা আনন্দের স্মৃতি মনে পড়ে না বললেই চলে। আমার সেই শৈশব হারিয়ে গেছে, আসলে সেটাকে তো কখনো ফিরে নিয়ে আসা সম্ভব না। বরং আমার ব্যক্তিগত, সামাজিক, দাম্পত্য, একাডেমিক, পেশাগত জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, যেখানে কষ্ট, দুঃখ আর বেদনার বন্যা বয়ে যায় যেন। এখানে উল্লেখ্য, আমার অসুখের ডায়াগনোসিস ৩৫ বছর পার করে আমাকেই করতে হয়েছে। কারণ এখনও মূলধারার চিকিৎসকরা সাইকোজেনিক স্ট্যামারিং তথা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এই সমস্যাটার সাথে ততটা গভীরভাবে পরিচিত নন। আমি এ পর্যন্ত দেশে বিদেশে 7 জন সাইকিয়াট্রিস্টের কাছে যাই, 2 জন নিউরোমেডিসিন বিশেষজ্ঞের কাছে যাই, 3 জন প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাই, দেশে বিদেশে 7 জন সাইকোলজিস্ট, ইন্ডিয়াতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সহ 2 জন মাইন্ড ট্রেনার বা মোটিভেশনাল স্পিকারের কাছে যাই। তারা দেশে বিদেশে অনেক সুপরিচিত, কিন্তু তারা আমার এই সমস্যাটা আসলে বুঝতে পারেননি বা অল্প বুঝেছেন। তারা অনুধাবন করতে পারেননি আসলে সমস্যাটার শেকড় কোথায়। সেখানে আমি সাময়িক কিছু আরাম পেয়েছি। যেমন বলা যায়, কেউ যদি একটা আইসক্রিম খায়
তাহলে সে আইসক্রিম খাওয়ার সময় কিছুটা আনন্দ পায়, কিন্তু এটা তার স্বাস্থ্যের জন্য আগে পরে কোনো উপকার করে না বললেই চলে। ঠিক সেই রকম আরাম পাওয়া আর কি। এখানে উল্লেখ্য, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে প্রতি সপ্তাহে একটি করে 25টি সেশনও নেই, কিন্তু ফলাফল প্রায় শূন্য। এছাড়া ছোটবেলায় হোমিওপ্যাথি, ঝাড়ফুঁক, দোয়া ইত্যাদি কোনো কিছুই বাদ পড়েনি। পরিশেষে সমস্যার উন্নতিকল্পে এবং মনকে বোঝার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট সহ আরও অন্যান্য জায়গায় মিলে 25 থেকে 30টা ওয়ার্কশপে অংশগ্রহণ করি বা প্রশিক্ষণ নেই। সমস্যার উন্নয়নকল্পে আমি দেশে বিদেশে অসংখ্য বই পড়ি, অসংখ্য অডিও ভিডিও দেখি এবং অসংখ্য আর্টিকেল পড়ি। আমি সাইকিয়াট্রিতে ট্রেনিং নেই। বিশেষ করে আমি মেডিকেল সায়েন্সের নিউরো অ্যানাটমি এবং নিউরোফিজিওলজি ব্যাপকভাবে পড়াশোনা করি। সর্বশেষ কথা হলো, চিকিৎসক না হলেও আমার ভীষণ শ্রদ্ধার পাত্র এবং যার প্রতি আমি এতটাই কৃতজ্ঞ যে কৃতজ্ঞতার আসলে শেষ নাই, তিনি হলেন কোচ বা মাইন্ড ট্রেনার কামরুল হাসান, যার মাইন্ড ট্রেনিংয়ের কিছু ভিডিও আমার মনোজগৎকে নাড়িয়ে দেয়। এখান থেকে আমি দারুণ দারুণ কিছু ফিলোসফি পাই। এই ফিলোসফিগুলো মেডিকেল সায়েন্সের নলেজের সাথে মিলিয়ে আমার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। এইভাবে আমার পুরোটা জীবনের সময়ের পাশাপাশি লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায়, কিন্তু আমার অপার আনন্দ হয় যে আমি মহামুক্তির আনন্দে ভাসতে থাকি। এই অবস্থায় আমার প্যাশন ও দায়িত্ব হয়ে দাঁড়ায় তোতলানো এবং সামাজিক ভীতিগ্রস্তদের আত্মসমর্পণ এবং পরাজয়ের শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসা। আমি অভিজ্ঞতা এবং জ্ঞানের মাধ্যমে একক ও গ্রুপ উভয় ধরনের চিকিৎসা সেশনের মাধ্যমে চিকিৎসা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। আমি সারা পৃথিবীতে তাদের জন্য ঠিক অক্সিজেনের মতো, কারণ এই 45 বছরে এই অসুখের ব্যাপারে আমি মাস্টার হয়ে উঠেছি, এতে কোনো রকম কোনো সন্দেহের কারণ আমি মনে করি না। জাস্ট লাইক আই এম ফিনিক্স বার্ড। নিশ্চয়ই আপনার ফিনিক্স বার্ডের কাহিনী জানেন। আমি আমার আলোচনাতে একটা জায়গায় বলেছি, দোয়ার কথা বলেছি। এই দোয়া সম্পর্কে আমি একটু পরিষ্কার করি। আমি ভুলে গেছি এই মুহূর্তে, তবুও বলি। কোরআন শরীফের একটা সূরার কথা অনেকেই বলেন, সেখানে মুসা আলাইহিস সালামের কথা বলেন, যিনি তোতলানোর জন্য যে দোয়াটা পড়েছেন। কিন্তু আমার কথা হলো, তারা এই দোয়ার সাথে সাইকোজেনিক স্ট্যামারিংকে মিলিয়ে ফেলেন। তারা আসলে বিষয়টা জানেন না। কারণ মুসা আলাইহিস সালামের যে বিষয়টা ছিল, উনি আগুন মুখে দেওয়ার ফলে তার জিহ্বা পুড়ে যায়। এই ক্ষেত্রে তার কথা বলার যে সমস্যা হয় সেইটা ভিন্ন জিনিস, সেটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম। কারণ কথা বলার একটা পার্ট হচ্ছে জিহ্বা। কিন্তু সাইকোজেনিক স্ট্যামারিং যাদের আছে তাদের এইরকম সমস্যা থাকে না। এই সমস্যাটা পুরোটাই দুশ্চিন্তা বা ভয়ের সাথে জড়িত। এর ব্যাখ্যাটা আমি এই মুহূর্তে ডিটেলস দেওয়া এখানে আসলে অল্প সময়ের জন্য সম্ভব না, পরে দিব। কাজেই এই দোয়া পড়ে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের স্ট্যামারিং ভালো হয়, বিষয়টা সরাসরি জড়িত নয়। কারণ আমি যদি বলি নামাজ পড়েন আপনার সব ভালো হয়ে যাবে, বিষয়টা কি স্পেসিফিক হলো? স্পেসিফিক হলো না। আল্লাহ তো চাইলে সবই ভালো করে দিতে পারেন। আসলে মানুষকে এই ধরনের কথা বলে বিভ্রান্তির ভেতর ফেলা হয়। আমি নিজেই তার চরম শিকার। মানুষ চিকিৎসা নিতে আসে, ধর্ম শিখতে আসে না। একজন নন মুসলিম মানুষ যদি আমার কাছে আসে, তাকে আমি কোরআনের সূরা বলবো? নিশ্চয়ই বলবো না। আর তোতলানো নিয়ে আরেকটা কথা এই প্রসঙ্গে বলেই ফেলি, সেটা হচ্ছে যে সাইকোজেনিক স্ট্যামারিং সারানো ইএনটি স্পেশালিস্টের কাজ না। এখানে খেয়াল করলে দেখবেন বিভিন্ন ভিডিওতে অপচিকিৎসা, অপব্যাখ্যা, অপতথ্যের ছড়াছড়ি। সাইকোজেনিক স্ট্যামারিং সারানো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাজ নয়। সাইকোজেনিক স্ট্যামারিং সারানো ইএনটি স্পেশালিস্টের কাজ নয়। কিন্তু ইএনটি স্পেশালিস্টও জাদুর মতো করে তোতলানো ভালো করে দিচ্ছেন। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তারাও ভালো করে দিচ্ছেন। এটা মিথ্যা, এটা অপপ্রচার, এটা অন্যায়। আপনার যেটা বিষয় না আপনি সেটা বলবেন না। হোমিওপ্যাথি তারা তো সব সমস্যার সমাধান করে দেন। আমি হোমিওপ্যাথির কাছেও গিয়েছি, তিনি বলেছেন
আপনার জিহ্বাটা একটু মোটা, এই জন্য এই সমস্যা হচ্ছে। মিথ্যা। অনেকে পয়সা দিতে বলেন, আরো 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 কত, সেগুলো আমি কোনো সময় লাইভ ভিডিও করলে বা যারা আমার কাছাকাছি আসবেন আমি বিস্তারিত বলবো। মানুষের জীবন কতটা অসহায় হয়ে উঠতে পারে, মানুষের জীবন কতটা মর্মস্পর্শী হয়ে উঠতে পারে, তা একমাত্র যারা তোতলানো সমস্যায় আক্রান্ত তারা ছাড়া অন্যদের পক্ষে বোঝা সত্যিই কঠিন। কারণ আমি দেখেছি ব্যক্তি ছাড়া গোটা পৃথিবী মজা নেয়, উপহাস করে। যা হোক, কারো করুণা নিয়ে কোনো কিছু থেকে বের হওয়া যায় না। আমি এটা শিখিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আপনি ধরেই নেন আপনি তোতলানো সমস্যা থেকে মুক্ত হয়ে গেছেন, এই বিশ্বাস নিয়ে আমার কাছে আসবেন। আমি আপনাকে জোর করে ঠেলে ভালো করে দিব না, আমি আপনাকে সায়েন্স বুঝিয়ে দেব। আপনি আমার সঙ্গে থাকবেন, আপনাকে আমি বের করে নিয়ে আসব, দক্ষ করে তুলব। আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী আলোচনা শোনার জন্য আমন্ত্রণ রইল। আমরা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা তোতলানো ব্যাপারে ভূমিকা রাখতে টোটালি আনস্টপেবল, বিয়ন্ড দ্য লিমিট, নট অনলি ইন বাংলাদেশ, রেদার ওয়ার্ল্ড ওয়াইড। সো থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।